মামা কত হলো মামা? মোট 175 টাকা, আগের 65 সহ। এত টাকা টাকা করো কেন মামা? টাকা তো জীবনে কম নিলা না। এত টাকা টাকা করো কেন? আজকে নয় নাই নিলা। টাকা দিবা না, এরপর থেকে আসলি এই মালের বদলে ট্যাপের পানি দেবো রে খাতি। আচ্ছা মামা, তুমি যে ট্যাপের পানি দাও না তার নিশ্চয়তার গ্যারান্টি কি? প্রথম 2 প্যাক মাল ঠিক ঠিক দাও, তারপর যখন ধৈর্য যায় তার সাথে যে ট্যাপের পানি দাও না তার নিশ্চয়তার গ্যারান্টি কি? এই 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 দেখো দেখো, টাকা দিবা না তাই বলে দোকানের বদনাম করবা না। পা দুইখানা মাটিতে ঠিক মতো রাখতে পারছে না, আবার বলে ভেজাল দি। মামা মামা, এই দোস্ত বেটার কথায় তুমি মাইন্ড করো না মামা, করো না। এই দোস্ত বেটার পক্ষ থেকে এই মুক্তার হোসেন লাইসেন্সধারী খাদক তোমার কাছে জোর হাত করে ক্ষমা চেয়ে যাইতেছি। তুমি ছাড়া কে আর আছে আমাদের ভালো? কে দেবে আশা? কে দেবে ভরসা? তোমার আজকে এত বড় অধপতন হলো দোস্ত, তুমি তো সত্যি সত্যি মাথা হয়ে গেছো। নিশা, নিশা আমার জানের দোস্ত, তুমি আমার সাথে বেঈমানির কথা বললা। চারিদিকে লোকজন নাই বইলা তুমি আমারে জাতির সামনে মাতাল হিসেবে পরিচিত করতে চাও? অসম্ভব। আচ্ছা দোস্ত, আমার উপরে তোমার এই বিশ্বাস? আমি তোমার সাথে বেইমানি করতেছি? আচ্ছা ঠিক আছে, ওকে ঠিক আছে, তুমি এখান থেকে সোজা দৌড়ে আমার কাছে আসবা। এলা জ্বালা এইটা তুমি কোনো কথা বললা ইসাখা? তুমি আমার অপমান করলা। এই মুক্তার হোসেন আজ 12 বছর ধরে বাংলা খায়, লাইসেন্সধারী খাদক। দেখো আমি চোখ বন্ধ কইরা তোমার কাছে কেমনে সুরসুর করে চলে আসি রেলগাড়ির মতো। দেখো ঈশা, ঈশা তুমি তুমি কম, আমার কি দোষ? রাস্তার মাঝখানে হঠাৎ করে ল্যাম্প পোস্টে আইসা বললো, তুমি কও আমার কি দোষ? আমার দোষ? আমার দোষ? হ্যাঁ তুমি কও। এই যে তুমি কিন্তু বেশি হাসাহাসি করো না, চিল্লা চিল্লি করো না। তোমার কিন্তু লাইসেন্স নাই। আচ্ছা দোস্ত, এই না কেমন একটা অন্যায় কথা কও। চুরি ডাকাতি করতে লাইসেন্স লাগে না, মাল খাইতে লাইসেন্স লাগে। শোনো 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 ঈশা, এই যে শোনো শোনো, ওই যারা লাইসেন্স দেয় তারা মনে করে চুরি ডাকাতি করা কোনো অপরাধ না, মাল খাওয়া হইলো তার চাইতে বেশি বড় অপরাধ। এইটা একটা যুক্তির কথা কইছো কইছো।
ঈশা এই যে তাইলে কিন্তু তুমি মাতাল হয়ে যাও না, পুলিশে যদি দেখে ধরা গেছে না। ঠিক আছে দোস্ত, আমি তাইলে এখন ভিক্ষা করব। ভিক্ষা করতে তো কোনো লাইসেন্স লাগি না। বাবা গো, বাবা, ও বাবা, আমি অন্ধ বাবা, আমাকে 2 টাকা দাও বাবা। আমার কাছে জীবনটা হচ্ছে আন্ধার কবরের মতো বাবা, 2 টাকা দাও। মৌলানা মোহাম্মদ বাবা গো, ভাই গো, আমার 2টা চোখ নাই, চোখ 2টা অন্ধ, আমি চোখে কিছুই দেখতে পারি না। ভাইজানেরা দয়া করে আমাকে 2 টাকা দিয়া যান। আরে দিনের নামে মুস্তাফা রাস্তা দিয়া হাঁটতে যায়, হরিণ একটা বান্দা ছিল গাছের তলায় রে, হরিণ একটা বান্দা ছিল গাছের তলায়। দিয়া যান ভাইজানেরা, আমার মাথায় যত চুল আছে আল্লাহ তাআলা আপনাকে ততদিন বাঁচাইয়া রাখবে ইনশাআল্লাহ। দিয়া যান আম্মা গো, দিয়া যান। হরিণ একটা বান্দা ছিল গাছের তলায় রে, হরিণ একটা বান্দা ছিল গাছের তলায়। আমি হ্যালো লাই, কিছুই এদিকে আয়। দেখতে পারি না ভাইজানেরা, দয়া করে হালারে নয়া মনে হইতাছে, অনেকক্ষণ ধরে দেখতাছে, অনেক টাকা কামাইতাছে। ল হালারে সাইজ করে আস। আছে আল্লাহ তাআলা আল্লাহর আপনাকে প্রিয়। ততদিন বাঁচাইয়া রাখবে। ভাইয়া যাবেন। এই ভাইজান 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 আপনারা আমার সাথে, আমি একজন অন্ধ মানুষ, এমন টাইমে ইসলামী আসতেছেন কেন ভাইজান? চুপ থাক বেটা, অন্ধ হ্যাঁ? এতক্ষণ আমরাও ল্যাংড়া সাজা বসে আছিলাম, অনবো আমার সাইরা দিয়া ঠিক মতো টাকা কইলাম, নাইলে যে কয়েন দিয়া খোসা দিয়া একেবারে সত্যিকারের কানা বানা ফালামো কইলাম। এই ভাইজানেরা, আপনারা আমার সাথে ডাকাইতের মতো ব্যবহার করতেছেন কেন? এই বেটা, তোর এইখানে বিক্রি করো তো অনুমতি দিছে কেডা? এটা লাইসেন্স আছে? দেখি 5 টাকা দেখি। ভিক্ষা করতে কি লাইসেন্স লাগে নাকি? ও সান্দু হ্যাঁ, আকাশ থেকে পড়লা মনে হয়, রাম রাজত্ব শুরু করে দিছো, লাইসেন্স ছাড়া আইসা ব্যবসা শুরু করে দিবা, ট্যাক্স ফি দিবা না তাই না? ভাগ বেটা এখান থেকে ভাগ, নাইলে কিন্তু মাইরা হাড্ডি ভেঙে গেলাম মনে। হালা আমরা লুলাইয়া বয়া রইছি, আর হালে কানা হইয়া টপাটো টপাটো নোট গুনা শুরু করছে। ভাগ হালা ভাগ। হরিণ একটা বান্দা ছিল গাছের তলায় রে, হরিণ একটা ভাইজান, আবার কি হলো রে? সবই তো বুঝলাম ভাইজান, আবার কি? কিন্তু এই লাইসেন্স কোথা থেকে নিমু ভাইজান? লাইসেন্স এক এক এলাকার এক একজনের কাছে, আমগর এলাকার জন্য তুমি যাইবা গঞ্জে আলী মিয়ার দরবারে। জানাক হরিণ একটা বান্দা ছিল গাছের তলায় রে, হরিণ একটা বান্দা ছিল গাছের তলায়, হরিণ একটা বান্দা ছিল গাছের তলায় রে।
নতুন কিছু করা দরকার, বুঝলা? মানুষের মনের কথা বলতাছি। মানুষের মনটা দিনকে দিন কঠিন হয়ে যাইতেছে। এই জন্যে একটা সম্মিলিত সংগ্রাম করা দরকার। মানুষের মতো হারামজাদা তো দুনিয়ায় আর কিছু নাই। এই মানুষ একটা জিনিস আজ দেখলো তার দুঃখ হইল, কিন্তু এই জিনিসটা কয়েকবার দেখলে তার প্র্যাকটিস হ্যাবিট হয়ে যায়, তখন তার আর দুঃখ বইলা কিছু থাকে না। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কে? এই আমার নিরাপত্তা সিকিউরিটি ভেঙে গেছে, ওরে ধর ধর ওরে। ধরে নিয়ে আয়, ধরে নিয়ে আয়। ভাইজানেরা, আমার নাম ঈশা খান, না ঈশা আলী। আমি জনাব মহানুভব গঞ্জালির সঙ্গে দেখা করতে আসছি। আরে বেটা, তুই কেমনে আমার বাড়ির মধ্যে বিনা অনুমতিতে ঢুকে পড়লি? আমি তো ওখানে বলছিলাম না, মানুষ হলে এক নম্বরের হারামজাদা। আমি বুঝতে পারিনি জনাব, আপনার এই বাড়ির সামনে তো কাউকে দেখতে পাইনি অনুমতি নেওয়ার জন্য। দেখতে পার নাই? খুব তো বাহাদুরি দেখাস তোরা। হ্যাঁ, আমার সামনে আর আমার ফটক বাড়িতে সব খালি ময়দান। হ্যাঁ, আচ্ছা বুঝামুনি তো করে। তা বলেন ঈশা খান সাহেব, আমার সঙ্গে আপনার এমন কি জরুরি দরকার? পরে কি আপনি গঞ্জালি মিয়া? হ্যাঁ, ও এইটা আপনি এখনো বুঝতে পারেন নাই? আপনি তাহলে নর্থ বেঙ্গলের ঈশা খান, আয়োডিনের অভাব। জি জনাব, আপনি তো বিচক্ষণ। ভক্তি আছে, অতি ভক্তি সুরের লক্ষণ। তা ঈশা আলী খান সাহেব, আপনি আমার কাছে কোন দরকারে এসেছেন বলেন? জনাব, খুব ছোটবেলায় আমার বাবা মারা গেছে। আমার মা জিগিরি কইরা আমাকে দুই ভাই বোনের মানুষ করছে। গত 1 মাস ধরে আমার মা শয্যাশায়ী। বন্যা মরণাপন্ন, গর্ভবতী, স্বামী ছেড়ে চলে গিয়েছে। কতদিন হলো এই লাইন ধরছেন? জি না মানে এই সমস্ত বলি শিখা কতদিন হইল পথে বসছেন? জি বছর 2 হবে। গতকালকে কানা সাইজা বিশ্ববিদ্যালয় এলাকায় থানার ভিতরে 2-4 পয়সা ভালোই কামাই করতেছিলাম। এই আপনার আশ্রমের ক্যাডার বাহিনী আমারে। ও, আপনি সেই কালপিট? আরে রতনে তো মোবাইলে ফোন করে আপনার কথাই বলছে। আপনার শিক্ষাগত যোগ্যতা কি জনাব? যে ক্লাস 3-তে 3বার ফেল। ক্লাস 3-তে 3বার ফেল করছেন? অশিক্ষিত মূর্খ কথাকার। ইউনিভার্সিটি বুয়েট এলাকার মধ্যে গিয়ে তুই ভিক্ষা করতে বইছ? তোর কোনো শরম নাই? আরে বেটার কোনোদিন যদি তোরে ওই ইউনিভার্সিটি এলাকার মধ্যে দেখি, তাহলে পিঠে তোর পিঠে সর আমি তুই না তুমি। ওই বেটা, ওই ইউনিভার্সিটি বুয়েট এলাকা তোর বাপের এলাকা। ওই তোর সারা না, তুমি যাও, আমি একটা সিএনজি নিয়ে যাই। বাবাই জানলে রাগ করবে। দিলে তো আবার আমার মাথাটা গরম করে। চলো আজ তোমার বাবার সামনে গিয়া তোমার নামাই দিয়ে আসবো। মাথা গরম করো না, বাবাই অনেক কিছু করতে পারে। বাবার অনেক ক্ষমতা আছে, টের পাইলে আর রক্ষা নেই। কি করতে পারে? সোর্স, পুলিশের সোর্স লাগাইবো পিছনে। সোর্স লাগাইয়া দিব? হ্যাঁ, সোর্স আইসে মায়ের কাছে মাসির গল্প করতে। ওটা পিছনে, হ্যাঁ ওটা ভালো করে বসো। হ্যাঁ ওইটা বসো। হ্যাঁ আরে ওইরকম করে নাকি? হুজুর বিশ্বাস করেন, আমি জানতাম না যে ইউনিভার্সিটি এলাকায় ভিক্ষা করতে হলে আপনার আশ্রমের লাইসেন্স লাগে। না রে বাবা রে, খালি ইউনিভার্সিটি এলাকা তো না, এই যে শায়েস্তা খানের ঢাকা, এইটা 24টা ভাগে বিভক্ত।
তার মধ্যে 9 নম্বর থেকে নিয়ে 21 নম্বর পর্যন্ত হইল আমার এলাকা। কোতোয়ালি, সূত্রাপুর, রমনা, মতিঝিল, গেন্ডারিয়া, এই দিকে তোমার গিয়া লক্ষ্মী বাজার, এই সমস্ত এলাকাটা হইল আমার। এই এলাকার মধ্যে ভিক্ষা করতে হইলে সে যত বড় বাপের বেটাই হোক, আমার লাইসেন্স তাকে নিতে হবে। আমি লাইসেন্স দেবো। তারপর লাইসেন্স কত লাগবে? লাইসেন্স তো বাবা 2 প্রকার আছে। একটা হইল গিয়া তোমার স্পেশাল, একটা অর্ডিনারি। তুমি কোনটা চাও? অর্ডিনারি কত আর স্পেশাল কত? অর্ডিনারি 100, স্পেশাল 300। আচ্ছা, এই স্পেশালে বাড়তি সুবিধাটা কি? স্পেশালের সুবিধাটা হইল গিয়া তোমার গিয়া যেটা ভিক্ষা করার যেটা অনুমতি, সেটা তো আমি তোমাকে দেওয়াই হয়েছি। এখন এই ভিক্ষা করা ছাড়াও তুমি সুযোগ পাইলে একটু চিন্তাই করলা, একটু ঠেকবাজি করলা, এই আর কি, তাতে কোনো অসুবিধা হবে না, তোমার কেউ কিছু বলবে না। মানে ওই ঠেক ঠুক তো ওইভাবে দিতে পারুন না, আমার মনে হয় অর্ডিনারি ভালো। আচ্ছা, অর্ডিনারিতে একটু কম টাম নিলে হয় না? এই ধরেন 60-70 টাকা। আরে বাবা, 60-70 তো ছিল রে বাবা, আমি তো তাই রাখছিলাম, আমার তো একটা বিবেচনা আছে। কিন্তু দেখো জিনিসপত্রের দাম দেখো কি হারে বাড়ছে, বাজারে গেলে তোমার দাঁত কপাটি লেগে দেবো গা। আমি 70, মাত্র 30 টাকা পাঠিয়েছি, কি করবো, নাহলে তো পোষায় না রে বাবা। জনাব, হ্যাঁ, আপনি খুব মহানুভব। বিশ্বাস করেন, এর বেশি নাই হুজুর, 70 টাকাই দিতে পারবো। সত্য বলতাছ? আচ্ছা ঠিক আছে, দেও। আচ্ছা ঠিক, গহনা লাগবে না, আমি গনে নেবো। দেও দেও দেও। শোনো, আমার এখানে থাকো, আর এই সারাদিন ভিক্ষা করে যা পাবা তার অর্ধেকটা কিন্তু তুমি জমা দিবা। আর আমার এখানে থাকা খাওয়ার খুব সুব্যবস্থা আছে, কোনো অসুবিধা হবে না, সুন্দর বিছানা আছে। আর তোমার পোশাক আশাক যা লাগবে সেটা আমার এখান থেকে আমি সাপ্লাই দেবো। আর একটা কথা, এখন যে কানা যেটা চালাইতেছো, এই কানাটা এখন চালাইয়া যাও। পরে যদি সুবিধা না হয়, ল্যাংড়া লুলা করার জন্য এই ব্যবস্থাও আছে। ভালো একজন মেকআপ ম্যান আছে, খলিল নামে, ফিল্মে কাম করে, ওরে আমি ডাকলে চলে আসে। আরে কই সবেদা, সবেদা, মা সবেদা, আরে এদিকে শোন। কি সাবা ডাকতেছেন কেন? হ্যাঁ শোন, তুই এলি কেন? সবেদা কই? হ্যাঁ, হ্যাঁ, ও বুবু তো বাসায় নাই। ও তো শোন, এই যে ছেলেটা এর নতুন জয়েন করছে, 70 টাকার গ্রুপ, আরে লয়ে যা। আসেন। হ্যাঁ মিয়া। আরে তো সাইজ দেখি না তো কিছু। সব তুই দেখো না? হ না, দেখি খালি তোমার মুখটা। ও, এই জন্যই বুঝে আমার দেখে আমার উষ্টা খা পড়তেছিল। উষ্টা দেখছো কি? আমার তো মনে হয় উষ্টা খাইতে খাইতে লুলো হয়ে যাও। হ্যাঁ, তুমি উষ্টা খাইতে খাইতে আমাকে ব্যবসার সমস্ত জিনিসপত্র ভাঙ্গা সুলর করে ফেলাবে, বুঝছো? শুনো, আব্বা যদি টের পায় তাহলে কিন্তু তোমার খবর আছে, বুঝছো? আনা আসো, সবকিছু
ল্যাংড়া লুলা কানা বোবা কালা তুমি যা হইতেছ সব কিছুর কষ্ট এখানে আছে। আরে এখানে আরে হাত দিলে নিচে নামো, এখানে আসো। এই যে দেখতেছো মেকআপের জিনিসপত্র, এইখান থেকে যদি তুমি ভালো হইতেছ মেকআপ করে ভালো হয়ে যাবো, যদি কালো হইতেছ মেকআপ করে কালো হয়ে যাবো, বুঝছো? আর আমি যাই। কই যাও? কেন যাব না? আমার মেকআপ করে দিবে না? এই সরো দেখি, সরো, এই সরো, যা, যা, যা। কানিস পাখি সারা দিন খালি পেশাল পারতেই থাকি, এতক্ষণ ধরে চেষ্টা করতেছে। এই তোমার বড় মেয়ে কোথায়? কোলের উপর ঘরে ঘুমাইতেছি। ঘুমাইতেছে না ঘরে দরজা বন্ধ করে মোবাইলের বিল উঠাইতেছে। তো তুমিও তো মোবাইল টিপতেছো। আরে আমি তো টিপতেছি কামে। বসো। শোনো, আমি বাড়িতে না থাকলে তোমার মাইয়া ওই শুয়ারটারে বাড়িতে ডেকে না গল্প করে। আমি আজ আড়াল থেকে দেখলাম উনি মোটর সাইকেলে কইরা তোমার মাইয়ের নামায় দিয়া গেল। তো কি হয়েছে? ছেলেটা খুব ভালো, আমার কি সুন্দর খালাম্মা কইয়া ডাকে। হ্যাঁ, বিয়ার আগে সব মাইয়ার মারে সব পোলারা খালাম্মা কইয়া ডাকে, আর বিবাহের আগে তোমার মাকে তো আমি খালাম্মা কইয়া ডেকেছি, মানে নাই? এই না আছে না করে শুনো, ওই যে কি? ওই সবেদারে ওই পোলা যে বিয়া করবার চায়, এই কথাটা তোমারে কে বললো? হাই হাই রে, বিয়া না করলে তো আরো খারাপ। কেন? আমার দুইটা পয়সা হওয়াতে তোমার খুব ইয়ে হয়ে গিয়েছে। তো তোমার যখন দুইটা পয়সা হয়েছে তো আমার তো একটি হবে, আমি তোমার বউ না? শুনেন, বেশি ছাত্তার বাত্তার করবেন না। আপনার ঘরে জোয়ান মাইয়া আর আপনার ছেলে ছোকরাদের খালাম্মা সেজে বেড়াচ্ছেন। তুমি যাই বলো, ছেলেটা কিন্তু খুব ভালো, হুম। ভদ্রলোকের ছেলে, হুম। দেখতে কি সুন্দর, চোখগুলি টানা টানা, চুলটা পাট করে রাখে, হ্যাঁ, রংটা একটু কালো, তাতে কি হয়েছে? পুরুষ ছেলে কালা হলে কিছু আসে যায় না। হ্যাঁ, তাই কালা কালা ছেলেটা যে তোমাকে খালাম্মা কইয়া ডাকে, সে কালো ছেলেটা কে জানো? কে? ছেলে কাল্লা ফাতে। একই সব আসলে আমার মেয়ের কি হইব? হ্যাঁ, এটা কি হয়েছে? সেই খুনি, চোর, ডাকাই, সন্ত্রাসী, সেই বললা হতে আমার মেয়ের কি হইব? বসো, বসো এখানে। বাবালি করো না। শোনো এদিকে, সামনে আসো। অসম্ভব। কি? আমি ওই ফকিরের আশ্রমে গিয়া ঘর জামাই হমু? আমার চেনো? আমার নাম কল্লা ফতে। পুলিশে আমার কল্লার দাম কত দিছে জানো? আব্বাই যে কইছে তার অভয় আশ্রমের মেম্বার না হলে সে কোনো মতে তোমার সাথে আমাকে বিয়ে দিবে না। আরে তোমার আব্বাই বিয়ে দিব কি? বিয়া তো দিব কাদিসা। দাঁড়া, আজকাই আমি সব ব্যবস্থা করে ফেলাইতেছি, তুমি কোনো চিন্তা করো না। আব্বা কইছে তুমি যদি আব্বার প্রস্তাবে রাজি না হও তাহলে তোমারে পুলিশে ধরায় দিব। কি খালি খালি আব্বা কইছে, আব্বা কইছে, আব্বা কইছে? আরে তোমার আব্বা আমারে কি পুলিশে ধরায় দেব? হ্যাঁ, পুলিশে তো আমারে এমনিতেই খোঁজে, আবার পায়ও না। সারা দেশের পুলিশ আমার এক নামে চেনে, আমার নাম কল্লা ফতে। তো যাই, আজ রাইতেই তোমার বিয়া ফাইনাল। দাঁড়াও, আমি বাসর ঘরের ব্যবস্থা করে ফেলাইতেছি। হ্যালো, কানিস পাখি। থ্যাংক ইউ। আচ্ছা, এই যে আমি সমস্ত কাম বাদ দিয়ে তোমার সাথে প্রেম করছি, দিনের হিসাব জমা দেবো কেমনে? যাও, সেই চিন্তা তোমাকে করতে হবে না। আচ্ছা, তুমি আমাকে একটা কথা বলো তো, এই তুমি আমার আগে কারোর সাথে ইয়ে করেছো? এটিএম নি? ইয়ে বোঝো না? এই যে আমার সাথে যে প্রেম করতেছো, এর আগে কারোর সাথে প্রেম করছিলা? কি যে কও না, আমি তো সেই ছোটবেলা থেকে জন্ম কানা, ভালো করে চোখেই তো দেখি না, প্রেম করবো কিভাবে? আচ্ছা ঠিক আছে, শোনো তোমার একটা কথা বলি। আমার বুবু আছে না, আমার বুবু অনেক ডাকাতের সাথে প্রেম করতেছে। ও, তুমি কল্লা আমাদের নাম শুনছো? কল্লা আমাদের সাথে
নাম শুনে না এমন কেউ আছে নাকি? এক কোপে কল্লা ফালাই দেয় বলি তো আর নাম হচ্ছে কল্লা ফতে। আব্বার অবশ্য তার সাথে বিবাহ দিতে কোনো আপত্তি নেই, কিন্তু তার শর্ত একটাই, তাকে আশ্রমের মেম্বার হইতে হবে। আমার ক্ষেত্রে তো সেই সমস্যা নাই, আমি তো লাইসেন্স নিয়ে। লাইসেন্স আছে কিন্তু অর্ডিনারি, ভিক্ষা ছাড়া অন্য কিছু করা কিন্তু নিষেধ। তাই বলে এটা খাই আমি তো রোজা রাখছি। তাই তাহলে আমি রোজা। তুমি কোথায় নিয়ে আইলা? এই যে দেখছো অন্ধকার। অন্ধকার? আরে কও কি? কিলো কিসে যেন কামড় দিছে, সাপ খুব নাই তো? সাপ? আরে না, সাপ আইবো কই থেকে? আরে চলো ভিতরে চলো, দেখবা সব আলো একদম আলোকিত করে ফেলাবো। চলো 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 তুমি। ভয় কিছু নাই, আসো, আসো, আসো। আরে আসো, আসো, সালাম আলাইকুম। কি গোবর গন্ধ, কি বিশ্রী। আবার সাপটা চলে আসছে। না না না, এইখানে সাপ আসবে কই থেকে? বসো বসো, তুমি বসো বসো, বসো বসো। এইখানে সব ব্যবস্থাই হয়ে যাবে। ওই একটু সমস্যার মধ্যে পড়ছি তো, তাই কয়েকদিনের জন্য একটু গা ঢাকা দিতে হইলো। এখানে সব ব্যবস্থা হয়ে যাবে। তুমি যে বলছিলে সাজানো গোছানো আলো ঝিলমিল ঘর, কোথায়? না হবে, এখানেও সব ব্যবস্থা হয়ে যাচ্ছে যাচ্ছে যাচ্ছে। আপনার বউটা না এবার খুব জব্বর হয়েছে। জব্বর হয়েছে? যা যা কাজ করা সেটা তাড়াতাড়ি কর। যাস না? তোর ভাবির চোখ দুটা কেমন ঘুমে লাল হয়ে গেছে। আমি খাওয়ানোর ব্যবস্থা করি না। আমার না পুলিশ এসে পড়বো। পুলিশ আসবে কেন? পুলিশ আসবে কেন? না না, পুলিশ আসবে না। পুলিশ আসবে কেন? বস বস, আয় বসে বস। কে? আপনার মামা। মামা? চিনলো কেমনে? চিনলো কেমনে? কোন সময় কিভাবে যে পাশে আছে কিচ্ছু তো এখন না বস। বড় সড়ো আয়োজন মনে হচ্ছে, হ্যাঁ? এই ভাঙা বাড়ির ভিতরে তুমি পারো বটে। মামা ভালো ভালো, পরিচয় করে দিই। সবেদা বেগম, আপনাদের বউ। সবেদা বেগম উনি হইল ধরো গিয়ে তোমার মামা শ্বশুর। মামা শ্বশুর? হ্যাঁ মামা শ্বশুর। আর এই যে যাদেরকে দেখতেছো সিভিল ড্রেসে, এনারা হলো আমার ভাইয়ের মতো, বড় ভাই। আদরও করে, শাসনও করে। শাসন করা তারই সাজে, সোহাগ করে যে। সোহাগ করে যে। শোনো শোনো, এই সর সরেও আজ আর তোমার পিছনে লাগছে না, কারণ বিয়ের ভাগ মিলে তো একটা কথা আছে। আমি তো সেই কথাই বলতেছিলাম। এই এই তোর বলেছিস কেন? সোর্স মাইনে তো বলবো বলবো, মিষ্টি নিয়ে আয়, মিষ্টি। বলেন মামা। সোর্স মানে তার আগে বলো মিষ্টি কোন থেকে আনিছো? ওই আদি সংস দ্য গ্র্যান্ড সংস আদি পুরাই আদি পুরাই আদি। তাহলে তো মিষ্টি খাইয়ে যাবো।
এই কথার মানে পদবী, মানে এই ডেজিগনেশনের অর্থ হচ্ছে ওই গোপন যা কিছু ঘটে বা ঘটতে যাচ্ছে সেই সংবাদটা আসল জায়গায় পৌঁছায় দেয়া, বুঝলে না? বুঝেছি, আবার বুঝিনি। আবার বুঝে বুঝো না? আচ্ছা ভালো করে বোঝাই। আমার বড় সাহেব, মানে যার আন্ডার আমি কাজ করি, তার বউ আরেকজনের সাথে ভেঙে গেছে। বড় সাহেব আমাকে বলল এই খবর নিয়ে। আবার বড় সাহেবের বউ আমাকে বলল যে তোর বড় সাহেব রাত্রে কোন কোন বাড়িতে যায় খবর নে, এই খবর নে আর খবর নে, এদিককার খবর ওই দিক, এদিককার খবর ওই দিক। বুঝিস? তাইলে কিন্তু এবার তুমি সেভ। সেই আরে দূর, ওরা হচ্ছে গিয়ে আন্ডারওয়ার্ল্ডের লোক, আর তোমরা হলে গিয়ে ওভার ওয়ার্ল্ডের লোক। পাবলিক সবাই তোমাদের চেনে। পাবলিককে শান্ত করতে মাঝে মধ্যে তোমাদের পেছনে লাগতে হয়। তবে আজকের কথা একেবারেই আলাদা। আমিও তো সেই কথাই কইতেছিলাম মামা। আমি তো পালিয়ে যাচ্ছি না, তো তারা কিসের, তাই না স্যার? মামা ফতেখা, হ্যাঁ তোমার বউটা কিন্তু খুব সুন্দর হয়েছে। তাই না? হ্যাঁ তা তো হয়েছেই, তা তো হয়েছেই। সবে তো বেগম, মামা শ্বশুরকে একটু সালাম টালাম কর। তোমরা বলো বাসন রাত্রি করো, বুঝলে? আমি যাই, ডিউটি করাইছি তো, আমি বলো চলে যাই। হ্যাঁ তাই তো, তাই। শোনো ফতেখা, এই বিয়ের রাতগুলি কিন্তু ছাড়িয়ে দিলাম, অন্য সময় হলে কিন্তু মনে থাকা যায়। শেখের আমি জানি রে, মিষ্টি 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 মিষ্টি। বিয়ে খাওয়ায় পড়ায় এত বড় করলাম, আর বাপ মায়ের মুখে চুনকালি মেখে পলাই গিয়ে বিয়ে করলি? তাও আবার কি একটা চোর, ডাকায়, সন্ত্রাসী রে। ছি! বিয়া কি সত্যি হয়ে গেছে? আমার কপাল দেখলা না, বাসর যাপন করলো আর জামাই এসে সকালবেলা তোমার সামনে নামাই দিয়ে গেল। হারামজাদার আসপর্দা কত দেখো, আমার এই হিসাবেই ধরলো না। পরের পোলারে গালি দাও কেন? হ্যাঁ, নিজের মেয়াগো দেখো, আদর দিয়ে দিয়ে তো এক একটাতে মাথায় উঠাইছো। আর এই যে আরেকটা মনে করে কিছু বুঝি না, এখন থেকে তো ফকিরের লগে টুকি ঝুঁকি খেলা শুরু করছি। আমি ওই ইতরের নামে মামলা করব। আমার দুইটা শিশু কচি নাবালক মাইয়া, হ্যাঁ এই নাবালক মাইয়াটারে পটে নিয়ে বিয়া করছি। ওরে আমি এমন কেসি করে ফরম ওটা আমি কঠিন শাস্তি দিয়া তোমার মানে দেখাই তোমার আমি ইতর জানি কোথাকার। আমি তো তার শেষে বিয়া করছি মা। চুপ! আবার মুখ তুলে কথা বলে, লজ্জা করে না? যাই বলো, সে কিন্তু এখন আমার স্বামী। সে কিন্তু আমার স্বামী। ওই জানোস ওই ডাকাত বেটা কতটি বিয়ে করছে? হ্যাঁ, আর ও যদি এখন মরে তাহলে এক লগে 6টা বউ বিধবা হইব, আধা ডজন। এই আমার মাথায় একটা বুদ্ধি এসে, বুঝছো? তোরা যা 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 যা, তোরা যা যা, তোর বাকি গেছে, যা। আমার মাথায় একটা বুদ্ধি এসে। কি? ওই ইতরটা ফাঁসির আসামি না? তাহলে কই কি সরকার ওরে ধরে দেওয়ার জন্য ওই যে পুরস্কার ঘোষণা করছে না? এখন ওই ইতরটা ওই কন্যা পথের কন্যাটা আমি ফাঁসির দড়ির মধ্যে ঢুকিয়ে দিই, বুঝছো? আর ওর এই পুরস্কারটা কত টাকার ঘোষণা করছে? 1 লাখ টাকা। এই 1 লাখ টাকা আমার পুরস্কার আমি নিব, বুঝছো? কেন ওই কল্লা পথে এইটারে আমি এমন ভাবে ফাঁসিয়ে দেবো বুঝতেই তো পারবো না। আর ফাঁসির দড়ির মধ্যে তো সবজিগুলা মাখা হইতেই আছে। ওরে আমি কত বড় একটা শর্ত দিছিলাম, তুমি চিন্তা করে দেখো যে দেখ রে, তুই আমার নাবালক মাইয়াটারে বিয়া করে আমার জামাই হয়ে যা, হ্যাঁ তাতে জামাই শ্বশুর মিলা আমরা ঢাকা শহরটা শাসন করবো। কত ভালো, কত ভালো বুদ্ধি কম শুনলো না? এখন ফাঁসির দড়ির মধ্যে যখন কল্লাপথের কল্লাটা ঢুকবো তখন টের পাইব ইতর। সামান্য কত করে পুলিশের জন্য আমি ঢাকা শহর ছেড়ে চলে যাবো, তাতে আমার নতুন শ্বশুরের জিত হয়ে যাবে না? বস, শুনলাম
তোমার নামে নাকি নতুন করে অরেঞ্জ হয়েছে। কেস যখন হয়েছে ওয়ারেন্ট তো তখন হবেই, সবার নামেই হয়েছে। কি বস ওই কেসে কি আমার নাম আছে? আচ্ছা আমার বস সকলের কি এই মিয়া মাসুনি কেসে ফাঁস হইব? আমারটা খাও আর কেসে ফাঁসবে না। এটা কি কও বস? No water. যে শ্বশুর বেটা আমার নামে কেস মেরেছে তার নেই দেখবি আমাকে ছাড়াই ইশারায় শীষ দিয়ে আমাকে দেখো না, কামনার চোখ দিয়ে আমাকে দেখো না, লাজে মরি মরি। ফিল্মের গান গাইতেছে, ইশারায় শীষ দিয়ে পুইত পুইত আমার মাইয়ারে ববিতা বানাইছে। ওই চোরের বাচ্চা, তুই আমার মাইয়ার লগে পীড়িতের গান গাইতেছস? হ্যাঁ, আমি তো সব ইনফরমেশন পাইছি। তোরে আমি বিজ্ঞান লাইসেন্স দিছি আমার মাইয়ার লগে পার্কে বসে রসের আলাপ করতে, আমার মাইয়ার লগে প্রেম করানোর লেখা। আজ তোরে আমি কোন নেই মানে কোন মাফ করে দিন আব্বাজান। আব্বাজান ও খুব ভালো ছেলে, ভালো ছেলে। আল্লাহর মতো ওর উপর 30টা কেস না তো দূরের কথা আব্বা, পুলিশের খাতায় জীবন নামটা ওঠে না। ও এই জন্যই তুমি তোমার টাকা থেকে ওর ভিক্ষার টাকা জমা দাও। এই তোর এক বইনা তো সন্ত্রাসীর লগে বাইকা গেছে, তুই আবার এই বলদার লগে। হ্যাঁ হুজুর আপনি আমার মাফ করে দেন হুজুর, আপনি আমার মা বাপ হুজুর। আবার আব্বা আব্বা তুমি ওরে মাফ করে দাও আব্বা, ও তোমার আশ্রমের একজন শান্ত শিষ্ট নিরীহ গৃহপালিত মেম্বার। আব্বা তুমি ওরে মাফ করে দাও। আচ্ছা ঠিক আছে, আচ্ছা ঠিক আছে ঠিক আছে, এইসব হিসাব পরে হবে। ওকে আমি কল্লা ফতের কল্লাটা ফাঁসির দড়ির মধ্যে ঢুকাই লই। তুই যা যা যা। আচ্ছা ইয়া দেখিস না আমার এরম এরম করে। ওই ওই বলদা, তোরে তো আমি মনে করছিলাম ওই নর্থ বেঙ্গলের আইডিন ছাড়াই চাকা। অহন তো দেখি তুমি তোলে তোলে গেরিলার মতো কাম সারতাছ। ঘটনাটা কি? আম্মি 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 কি হয়েছে? কি হয়েছে? দেখো দেখো কি দেখো কি তোমরা আমার এত বড় সর্বনাশ করলা। হ্যাঁ? জাতি শীর্ষ কি হয়েছে আব্বা? কি হয়েছে? হ্যাঁ শীর্ষ সন্ত্রাসী কল্লা ফতে গ্রেফতার। আম্মা বড় আপার আগে আমাকে চলে গেল কেন? আই ছোকরা, তোর না আমি বলছি তুই আমাকে খালাম্মা বলবি না, আমাকে আন্টি বলবি এখন থেকে। আচ্ছা আন্টি আম্মা বড় আপা কাঁদছে কেন? আই চপ, তুই তোর কাছে যা, কাজে যা, কাজে যা। বড় আপা সব ধান্দাবাজ। চার বছর সন্ত্রাসী, হ্যাঁ আমার লোকে বিটলামি এইবার টের পাইবো। কি আরে কল্লার ফতে, কল্লার মধ্যে তোর ফাঁসির দড়ি ঝুলবো তখন টের পাইবো। এতগুলো কি তো হইও না, আগে ফাঁসির দড়িতে ঝুলু তারপর। এ কি কিল্লা ফতে তো ধরা পড়লেন কি করে? ব্যঙ্গ করো না। ব্যঙ্গ করছি না, হয় ফাঁসি না হয় যাবজ্জীবন, সে যাই হোক আমার দুঃখ আমাদের যা দেখা হবে না গো। ছি ছি ছি, ছি, ছি। স্বামীর এরকম সময়ে ঠাট্টা করো না লাট্টু। স্বামী এখনো দাবি করেন কিল্লা ফতে? ইয়ার নতুন কি লাট্টু বিবি? ওগো ওরে বাবা রে, ওগো এ কি হলো গো? তুমি কিভাবে ধরা পড়লে গো? হ্যাঁ এই আমার কাছে লজ্জা কি? আমি না তোমার বউ? এই বউকে বুঝি কেউ লজ্জা করে?
সাবেদা, সাবেদা, ও মা, আমার এ আবার কে? আমার সাবেদা। ধরা পড়লো আমার স্বামী, আর বুক ফাটছে তোর। যা বাবা। হ্যাঁ, ও কে? কে? কি বলছিস সব? এই বলো না, ও তোমার কি হয়? ওগো শুনছো? কে তুমি? বলো না, আমি তোমার কে? কে? চুপ চুপ চুপ। হাতে বালা পরে বসে আছি, অরিজিনাল বালা, নকল বালা না। ফাঁসির দড়ি থেকে কিভাবে বাঁচা যায় সেই চিন্তায় অস্থির আছি। আর এর মধ্যে দুইজনে স্বামীর দখল নিয়ে ঝগড়াঝাটি শুরু করে দিচ্ছে। আরে আগে আমার বাইর করো, তারপরে না ভাগ বটনা। আর ভাগ বটনা কি খালি তোমাকে নিজেদের নাকি? আর কেউ নাই, নিজেরা ভাগ করে যাবে নাকি? কে কল্লা ফতে? জি স্যার। আসো বাইরে আসো। জি স্যার। আয় তোমরা বাইরে আসো সবাই। জি স্যার। কল্লা ফতে জি স্যার। কি করবা এখন? হ্যাঁ, তোমার তো একটা কেসে ফাঁসি হয় নাই। জি স্যার। আগেই বলছিলাম যে বেশি বাড়াবাড়ি করো না, শুনলে না? জি স্যার। এখন তো উপরওয়ালা ছাড়া তোমারে বাঁচানোর কাউকে তো দেখি না। জি স্যার। যাও। আয় কল্লা ফতে। জি স্যার। যাও এবার আরো বড় দালানে যাও। মামা, মামা, বড় সাহেব মনে দুঃখ দিয়ে গেল। মামা, এখন আপনিই পারেন, একমাত্র আপনিই পারেন আমার এই মুশকিল থেকে আসান করতে। হ্যাঁ, তাহলে তো একটা আলোচনায় আসতে হয়। গঞ্জের আলীর শর্ত আর ওই উপরওয়ালার মনোবাঞ্ছা সবই জানতে হবে। হিসাব আছে, হিসাব, মেলা হিসাব আছে, কিন্তু সময় যে দ্রুত চলে যাচ্ছে। করেন, আলোচনা করেন, যা যা দরকার, যেমন যেমন খুশি সব করেন। আপনি শ্বশুরের লোকে কথা বলেন, আপনি দরকার হলে উপরওয়ালার সঙ্গে কথা বলেন, যেখানে যে টাকা লাগে দিয়ে দেন। কিন্তু আপনাদের মঙ্গলের জন্য, তোমাদের সবার মঙ্গলের জন্য আমার বাঁচা দরকার। আমি তো হাসি মুখে ফাঁসির দড়ি গলায় পইরা নিতে প্রস্তুত, কিন্তু আমার মতো একটা ছোট্ট সন্ত্রাসী যারা চোখে দেখা যায়, তারই শেষ করে কি কোনো লাভ হবে? হবে না। যারা ওই উপরে বৈশা আমার মতো ফতেকা তৈরি করে, যারা কোটি কোটি মানুষের রক্ত চুইসা নিয়া নিজেদের জন্য স্বর্গ বানায়, যারা লোক চক্ষুর আড়ালে গিয়া লাইট অ্যান্ড শ্যাডোতে বৈশা নিজেদের জন্য অভয় আশ্রম তৈরি করে, তাদের এই অভয় আশ্রম রক্ষার জন্যে, তাদের সবার মঙ্গলের জন্যে আমার মতো ফতে আলীর বাইসা থাকা খুবই জরুরি। মামা, মামা রে সর্প হইয়া দংশ করে, ওঝা হইয়া ঝাড়ে রে। মামা রে হাকিম হইয়া হুকুম করে, পুলিশ হইয়া ধরে রে। মামা রে একজন সমাজ বিরোধী কল্লা ফতের ফাঁসির হুকুম হয়ে গেল। রায় কার্যকর হতে আর কতক্ষণ? ফাঁসির আসামিরে কি বাঁচানো যায়? না না না। কেন যাবে না? হ্যাঁ, সবই উপরওয়ালার ইচ্ছা। আর এই ফাঁসি বিষয়টা আমাদের কাছে খুবই অমানবিক। আর আমরা যারা মানবতার এই পতাকা উঁচুতে তুলে ধরতে চাই, তাদের জন্য তো খুবই বেদনাদায়ক। আর এই বেদনা শত গুণে আরো বেড়ে যায় যখন আসামি হয় মাইয়ার জামাই। যাক, সবই উপরওয়ালার ইচ্ছা। জনগণের প্রবল আবেদনের প্রেক্ষিতে জনাব ফতে আলী সাহেবের সমস্ত অপরাধ উপরওয়ালা ক্ষমা করিলেন। অতঃপর তিনি খান বাহাদুর, মাননীয়, মহামান্য ইত্যাদি উপাধিতে ভূষিত হবেন। এরপর তিনি রাজধানী আলোকিত করিবেন। তিনি সমস্ত ঘুষ
দুর্নীতিকে তিনি নীতিতে পরিণত করবেন। তিনি মুচকি হেসে হেসে অনর্গল মিথ্যা কথা বলবেন এবং অনবরত অশ্লীল ভাষায় কথা বলবেন, কিন্তু সকলেই তাকে রসিক লোক বলে গণ্য করবেন। অনেকেই আড়ালে তাকে গালমন্দ করবেন, কিন্তু সামনাসামনি তৈল অর্জন করবেন। তিনি সর্বকালেই উপরওয়ালার বিশেষ প্রিয়ভাজন হিসেবে পরিচিত হবেন। মাননীয় খান বাহাদুর জনাব ফতে আলী খান দীর্ঘজীবী হন। কোথায় কেল্লা ফতে সাহেব? জনাব কেল্লা ফতে সাহেব, আপনাকে ভাড়া হিসেবে পেয়ে আমি নিজেকে খুবই ধন্য মনে করতেছি। আমিও খুবই মর্মাহত হয়েছি রে পামর। গঞ্জে আলীর ছোট মেয়েটাকে বিয়ে করে তুই তো আমার নেক্সট প্রজেক্টটাকে ফেল করে দিলি রে। আগের দিন হলে এই অপরাধে তোর কল্লা যেত। জনাব জনাব, আপনার তো নারী ক্ষমতা সম্পদ সবই আছে, আমার তো বউটি ছাড়া কিছু নেই। আপনি দয়া করে ওর দিকে নজর দিবেন না। ভেবে দেখবো, এখনো কথা দিতে পারছি না। মালাটা পরিয়ে দে। সারা মাতালের কাণ্ড দেখো, ফুটপাতের বাড়ি ঘুমানো গেছে। এই ওঠা, এই মরার জায়গা পাইলে না, সে ফুটপাতের উপর ঘুমা গিয়েছিল। কি আরামের ঘুম। ভাইরা ভাইরা, আপনি ভাইরা ও মাল খাইলা কালকে, নেশা এখনো কাটে নাই। কি ভাগিনেরা, আমি নাকি শুধু শুধু মালে ভেজাল দেই, এখন কেমন বুঝলে? মালের ভেজাল, মালের আসল আর নকল। মামা কিন্তু মামা